আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি ফারিয়া শারমিন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরাজিত শক্তি দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। হিন্দু মুসলিম বিভেদ তৈরির পায়তারা চলছে বলেও অভিযোগ তার। আর দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের নয়, দূর থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, নানাভাবে ৭১কে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে? এরা আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে, গ্রাস করার চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুমতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ৩৬ জুলাই নিয়ে আয়োজিত এক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ৫ আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। এটা কিন্তু শুধু ৩৬ জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছিল। এই যে গণতান্ত্রিক আন্দোলন সঙ্গে শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে আরও বেশ কিছু গণতন্ত্রগামী রাজনৈতিক দল, সব মিলিয়ে প্রায় ৪৩টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম। এদিকে ঢাকা ১০ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এ সময় তিনি অভিযোগ করেন, কুমিল্লার একটি আসন ও ঢাকা ১০ আসনে কিছু উপদেষ্টা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোটি কোটি টাকা অনুদান দিচ্ছেন। সমগ্র ঢাকা শহরে দিতেন, সমগ্র দেশে দিতেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র ঢাকা ১০-এর যতগুলো প্রতিষ্ঠান আছেন সেখানে অনুদান দিয়েছেন। অন্যদিকে রাজধানীর খামারবাড়ি থেকে মগবাজার পর্যন্ত মিছিল করেন ঢাকা ১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। এর আগে পথসভায় তিনি দ্রুত তফসিল ঘোষণার দাবি জানান। অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর থেকেই শরিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নানামুখী সমীকরণ। খালি থাকা ৬৪টি আসন ঘিরে হিসাব নিকাশ করছেন যুগপৎ আন্দোলনে থাকা নেতারা। জোটসঙ্গীরা বলছে, বিএনপি যেন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেয়, সময়ক্ষেপণ না করে দ্রুত চূড়ান্ত প্রার্থিতার তালিকা প্রকাশ করার দাবি তাদের। বিএনপির নীতি নির্ধারকরা জানিয়েছেন, শরিকদের জন্য ৪০ থেকে ৪৫টি আসন ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। জানাচ্ছেন রুদ্র রফিক। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির পাশে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে শরিক দলগুলো। আন্দোলনের কেন্দ্রে থাকা বিএনপি নেতাদের পাশাপাশি জেল জুলুমের শিকার হতে হয়েছে যুগপৎ আন্দোলনের নেতাদেরও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোকে ভুলে যায়নি বিএনপি। ৩০০ আসনের মধ্যে ৬৩ আসনের শরিক দলের নেতাদের জন্য কোনো প্রার্থী দেয়নি দলটি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, আলোচনার মাধ্যমে সমঝোতাই হবে প্রার্থী চূড়ান্তের ভিত্তি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে, তবে অধিকাংশ আসনেই আমরা জোট সঙ্গীদেরকে সুযোগ দিতে চাই। সংখ্যা এরকমই হবে, ৪০-৪৫-এর মতোই থাকবে। তো আশা করি নির্বাচনে মাঠে যোগ্যতম প্রার্থীকেই আমরা দিতে পারবো। জোটের নেতারা ইতোমধ্যে প্রার্থী তালিকা দিয়েছে, চলছে আলোচনা ও সমন্বয়। আমরা নিজেরা বসছি মঞ্চগতভাবে, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও মঞ্চের আলোচনা হবে, কথাবার্তা বলবো, এবং আমি বিশ্বাস করি যে আমরা আলাপ আলোচনা করে আমরা হয়তো একটা বোঝাপড়ার জায়গায় আমরা আসতে পারবো। বেশ কয়েকটা সিট অলরেডি জোটের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে, কিছু সিট নিয়ে এখনো আলোচনা আছে। সো ফুল আলোচনাগুলো যখন শেষ হয়ে যাবে, কারণ এখনো কিন্তু দু একটা দলও আলোচনায় আছে জোটে আসতে চায়, তারা অরিজিনাল যুগপৎ আন্দোলনে ছিলেন না, কিন্তু তারা জোটবদ্ধ হতে চান। খুব শীঘ্রই আমরা আশাবাদী যে সব শেষ হয়ে জোটের
ডিক্লারেশনগুলো চলে আসবে। কালক্ষেপণ না করে দ্রুত প্রার্থী তালিকা চূড়ান্ত করার তাগিদ জোটের নেতাদের। বা আমাদের অন্য প্রতিপক্ষরা তাদের কাজের যে গতি এবং যে বেগ, আর তার তুলনায় বিএনপি এবং আমরা মনে হয় অনেক শ্লথ গতিতে আছি। ইতিমধ্যেই দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে বিএনপি বাকি আসনগুলোর ব্যাপারে সুরাহা করবেন এবং প্রার্থী তালিকা অচিরেই ঘোষণা করবেন, এটা কামনা করছি। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে প্রত্যাশা জোটের নেতাদের। আগামী নির্বাচনে বড়ভাবেই বাংলাদেশের জনগণ আমাদেরকে বেছে নেবে এবং আমরা বড়ভাবে জয়যুক্ত হয়ে সরকার গঠন করতে সক্ষম হব। রুদ্র রফিক, RTV, ঢাকা। জুলাই সনদ না বোঝা এবং বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারাদের অবসরের সময় হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সসম্মানে তাদের বিদায় নেয়ার আহ্বানও জানান তিনি। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন এনসিপির এই শীর্ষ নেতা। ভোট ব্যাংক বাড়ানোর জন্য রিফর্মকে ব্যবহার করে বিএনপি জামায়াতের ভাগ ভাটোয়ারা জুলাই শহীদদের সঙ্গে বেইমানি বলেও উল্লেখ করেন নাসির উদ্দিন। জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেয়া না হলে এবং সেজন্য নির্বাচন পেছানো হলে এই দুই দল দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি। দুইটা দলই ভোট ব্যাংকে বাড়ানোর জন্য রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু করলো। আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট ভাগ বটোয়ারার যেই দ্বন্দ্বযুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন, এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি। দুটি রাজনৈতিক দল কোনো দিকে কর্ণপাত করলো না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুতই সরকারের সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, মতভিন্নতার কারণে অনিশ্চয়তা তৈরি হয় এই বিষয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিন সময় দিয়েছিল সরকার। এই সময়সীমা পার হওয়ায় সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করে একটা ভালো সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত, সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে, সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না। আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। যথোপযুক্ত পরীক্ষা ছাড়াই প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে, যা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি নিয়ে প্রবাসী ভোটারদের সঙ্গে অনলাইন সভায় একথা বলেন তিনি। জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছাড়া কেউ আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে না। এ সময় প্রবাসী ভোটারদের নির্বাচনের 20 দিন আগে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে পাঠাতে হবে বলেও জানান কমিশনার। বলেন, দেরি করলে নির্বাচনের পরে ভোট পৌঁছাতে পারে, সেক্ষেত্রে ভোটটি নিতে পারবে না কমিশন। আমাদের প্রবাসীদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আমরা দ্রুততম সময়ে কাজটি করার চেষ্টা করেছি, যে কারণে আমরা যথোপযুক্ত ট্রায়ালের সময় পাই নাই। ফলশ্রুতিতে আমাদের ছোটখাটো অত্যুক্তি থাকতে পারে। অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু, অবাধ ও ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, অতীতের অস্বচ্ছতা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের সংস্কৃতি থেকে বের হয়ে জাতিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। সোমবার কুমিল্লায় নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ সমূহ নিরূপণ ও উত্তরণের উপায়ের শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এককভাবে একটি ভালো নির্বাচন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। সমস্যা নিরূপণের জন্য কর্মশালা হয়েছে কিনা আমি জানি না, তবে হয়তো হয়েছে। তবে এবারের প্রেক্ষিতটা আমরা প্রিজাইডিং পোলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি, এই কারণে যে আসলে আমাদের যে যুগ্ম সচিব নির্বাচন কমিশন একবারে টু দ্য পয়েন্টে আপনার যে ক্ষমতা সেটি কিন্তু উল্লেখ করেছে।
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। সোমবার মামলাটির 10ম দিনের সাক্ষ্য গ্রহণে একথা বলেন তিনি। এদিকে সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। জিএম মাহমুদের রিপোর্টে বিস্তারিত। জুলাই আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে, যার রেশ ধরেই ঘটে গণঅভ্যুত্থান, হয় রাজনৈতিক পট পরিবর্তন। এ হত্যাকাণ্ডের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2A। সোমবার হয় 10ম দিনের সাক্ষ্য গ্রহণ, তবে এর আগে 3 বার পেছানো হয় সাক্ষ্য নেয়ার তারিখ। প্রসিকিউশন মামলা ডিলে করার বা ডিলে হচ্ছে এ ধরনের কোনো চিন্তা করার কারণ নাই। কখন রায় হবে এটা বলার এখতিয়ার, সুযোগ বা আমাদের কারণ নেই। আমরা আশা করছি যে জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার কমপ্লিট করতে পারব। এদিকে ট্রাইব্যুনাল 1A জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় 5ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন জব্দ তালিকার 2 জন। আরও আমরা কয়েকজন সাক্ষী আছে, দেখি আজকে হবে কিনা, আমরা ধারাবাহিকভাবে সাক্ষী দেব। অন্যদিকে সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। জিএম মাহমুদ, RTV, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলো যে কোনো বিক্ষোভের চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে বলেন, BAL তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন এটি 28 অক্টোবর 2006। তারা কল্পনা করছেন প্রকাশ্য দেবালোকে ডজন খানিক মানুষকে হত্যা করে হাজার হাজার দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তা দখল করবে। এখন এটি নতুন বাংলাদেশ উল্লেখ করে তিনি জানান, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যে কোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৭,১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে 12টি প্রকল্প অনুমোদন করেছে। রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। পরিকল্পনা কমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে সংস্থান করা হবে। অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প 8টি। এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হল মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ঢাকা শহরের আশপাশের এলাকা উন্নয়ন প্রকল্প, DCNUP দ্বিতীয় সংশোধিত প্রকল্প এবং র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ সংশোধিত প্রকল্প। দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রোববার সচিবালয়ে বৈঠকে আশানুরূপ ফল না পাওয়ায় তারা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করছে। শিক্ষকরা জানান, 10ম গ্রেড সহ তাদের 3 দফা দাবি প্রজ্ঞাপন আকারে না দেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলনে ক্ষতির মুখে পড়েছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। এমনও নানা স্লোগানে শিক্ষকরা কর্মবিরতি পালন করছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষার্থীদের যাতে পড়াশোনার বেশি ক্ষতি না হয় তাই সরকারের কাছে তাদের দাবি পূরণের জন্য অনুরোধ করে তারা। যারা শিক্ষক হিসেবে নিজেকে ওন করে তারা কখনোই চায় না তার শিক্ষার্থী কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না, শহীদ মিনার ছাড়ব না। দাবি আদায় না হলে আন্দোলন আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। কালকে থেকে আরো কঠোর কর্মসূচি আসবে, সেটা বিদ্যালয় তালা থেকে শুরু করে বার্ষিক পরীক্ষা পর্যন্ত সব কর্মসূচি আসবে। মোট কথা শিক্ষকরা দাবি বাস্তবায়ন ছাড়া, এমনকি প্রজ্ঞাপন ছাড়া তারা যাবে না। আন্দোলন নয়,
অধিকার আদায়ের গিয়ে আজ রাজপথে রক্তক্ষরণ হয়েছে, এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। শুধু ঢাকায় নয়, সারা দেশে চলছে প্রাইমারি শিক্ষকদের কর্মবিরতি। এতে বিপাকে পড়েছে শিক্ষার্থী সহ অভিভাবকরা। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব। প্রধান শিক্ষক পদে এবং এর উপরের পদগুলোতে আমাদের থেকেই পদোন্নতির মাধ্যমে শতভাগ পদোন্নতি দিতে হবে। ক্লাস বর্জন থাকবে। আমরা সেই কর্মসূচিতে আছি যতদিন আমাদের এই দাবি দেওয়া পূরণ না হবে। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৫৯টি। এসব বিদ্যালয়ে প্রায় ১ কোটি শিশু শিক্ষার্থী। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। আগামীকালের মধ্যে দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করার দাবিতে অবস্থানরত শিক্ষকরা। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা এই হুঁশিয়ারি দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ারও আহ্বান জানানো হয়। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে ১৬তম দিনের মতো এই কর্মসূচি পালন করছেন তারা। এর আগে গতকাল একই দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করেন প্রতিবন্ধী শিক্ষক কর্মচারীরা। অনতিবিলম্বে আমাদের এই বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিওর আওতায় নিয়ে আসা। আমাদের দাবি যদি না মানা হয়, আগামীকাল আমরা লং মার্চ টু যমুনা করব। আমরা যমুনা অবরুদ্ধ করে হলেও আগামীকালের মধ্যে আমাদের ডিসিশন চূড়ান্ত করব। তা না হলে আমরা ৬৩,০০০ শিক্ষক কর্মচারী আগামীকাল আত্মহত্যা দিব। আমরা ১৬ দিন এখানে অবস্থান করতেছি। আমার দুটো বাচ্চা নিয়ে আমি এখানে আছি। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে বলেন। ফিল্মি স্টাইলে দিনে দুপুরে প্রকাশ্যে খুন হলেন একাধিক হত্যা মামলার আসামি তারেক সাইফ মামুন। পুলিশ বলছে নিহত সাইফ পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের সদস্য। নিহতের স্ত্রী জানান সকালে একটি মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। দেখে সিনেমার দৃশ্য মনে হতে পারে, তবে আদতে প্রকাশ্যে এভাবেই বাইক থেকে নেমে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় একাধিক মামলার আসামি তারেক সাইফ মামুনকে। প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায় একটি হত্যা মামলার হাজিরা দিতে কোর্টে গিয়েছিলেন তিনি। প্রায় ৪-৫টার মতো আওয়াজ পাইলাম। তো আওয়াজ পাওয়ার পরে আমি জানলা দিয়ে দেখলাম, আমার তখনই মনে হচ্ছিল যে এটা একটা ফায়ারের আওয়াজ হবে বা দিস অ্যান্ড দ্যাট। তো আমি সাথে সাথে আইসা দেখি যে এখানে উনি পড়ে আছে বা উনারে ধরাধরি করে এখানে নেওয়া হয়েছে। প্রায় হাফ এন আওয়ার উপরে এখানে ফালাই রাখছে। হাফ এন আওয়ার রাস্তার মধ্যে ফালাই ড্রেসিং করতেছে। দেখেন পুলিশ জানিয়েছে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ছিলেন। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি শনাক্তে চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আনুমানিক 11টার দিকে রাজধানীর ঢাকা ন্যাশনাল হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করা হয় এবং 2জন অস্ত্রধারীকে দেখা গেছে। তদন্ত আরম্ভ করেছে। ইতিমধ্যে যারা ঘটনার সাথে জড়িত এবং কারণ কি সেগুলো জানার জন্য কাজ করছে। নিহত তারেক সাইফ মামুন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা ছাড়াও একাধিক মামলার আসামি। এছাড়াও তিনি ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এর আগে 2023 সালে তাকে হত্যার চেষ্টা করা হলেও বেঁচে ফিরেন তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। বাংলাদেশিরা ইউরোপের অ্যাসাইলাম সিস্টেমের অপব্যবহার করছে জানিয়ে অবৈধ ইতালি অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ভাবছে ইতালি সরকার। ফলে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পিছিয়ে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেক্সান্দ্র। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS আয়োজিত অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার প্রদত্ত কাগজ চাইলে যে কোনো ব্যক্তি জালিয়াতি করতে পারে বলে মন্তব্য করেন। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইতালির দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন সম্প্রসারণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। কিছু বাংলাদেশি অবৈধ পথে ইতালিতে আসছেন। ইতালি সরকার এসব অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা ভাবছেন।
মানব পাচার প্রতিরোধ আইন 2012 ও অভিবাসী আইন 2013 এর বিভিন্ন ধারায় প্রতিবন্ধকতার মুখে পড়েছে বৈধ অভিবাসন। এমন অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সদস্যরা। সমস্যা নিরসনে লাইসেন্স নবায়নে আগের প্রক্রিয়া মানা, 45 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেয়া, বোয়েসেলের একক এজেন্সি ব্যবস্থা বাতিল করা সহ 10 দফা দাবি তুলে ধরেন বাইরার সদস্যরা। সরকার দেশের ক্ষতি করে বন্দরের কোনো টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দেবে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বন্দর সম্প্রসারণের কাজ চলছে। বন্দর ঘিরে 4-5 বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। উন্নত দেশের বেশিরভাগ বন্দর অপারেটররা চালাচ্ছে, সেই পথেই আগাতে চায় বাংলাদেশ। I am a soldier of this country. So আমি আমার দেশের ক্ষতি হোক এরকম আমি কোনোদিন চাইবো না। দেশের অন্য লোকের ক্ষতি হোক আমি কোনোদিন চাইবো না। ভবিষ্যতে চাঁদাবাজি হবে কি হবে না আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, তবে আমরা যে ব্যবস্থা করছি পুরোটাই ডিজিটাল করার চেষ্টা হবে এগুলো, এবং চট্টগ্রাম পোর্টও এটা যখন হবে পুরোটা চাঁদাবাজি, আশা করি চাঁদাবাজি কমে যাবে। দেশের 3 জেলার সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। কুমিল্লার 14 গ্রামে মালবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও ইজি বাইকে ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 6 জন। সন্ধ্যায় চট্টগ্রাম লাকসাম সড়কের মুন্সিরহাট পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এদিকে সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় আব্দুস সালাম নামে এক প্রবীণ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শহরের প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হন। উপজেলার হাজির বাজার এলাকার স্বপ্নবিলাসের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিরাকান্দা গ্রামের মুজিবুর রহমান ও তার স্ত্রী হোসনে আরা বেগম। ঢাকার আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 শ্রমিক আহত হয়েছে। সকালে আশুলিয়ার ডিইপিজেড এর সামনে অ্যাক্টর, গোল্ড টেক্সট ও সাউথ চায়না নামের 3টি কারখানার শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল। আজ সকালে তারা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দিতে জলকামান ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই সময় শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। আন্দোলনের কারণে নবীনগর চন্দ্রা মহাসড়কে প্রায় 10 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেশে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করছে জানিয়ে তা প্রতিরোধের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন নাগরিক প্রতিনিধিরা। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের উদ্যোগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া ও কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সহ অনেকে। এ সময় তারা বলেন, মশার ওষুধ সিটি কর্পোরেশন থেকে যা ছিটানো হচ্ছে তা অত্যন্ত অপ্রতুল। এতে ঢাকার দরিদ্র অঞ্চলগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি পড়ছে। সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে মশক নিধন কার্যক্রমকে বেগবান করা। পরে ক্যাবের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুর একটা মহামারী দেশে ঘটে গেল, কিন্তু সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বলেন, আমাদের সিটি কর্পোরেশন থেকে বলেন, কোনো উদ্যোগ গ্রহণ করা হলো না। যারা ডেঙ্গু আক্রান্ত হয়, যারা অনেক পরিবারের মানুষ আছে যারা চিকিৎসা করতে পারে না, যে ডেঙ্গু নিয়ে আক্রান্ত হলে বা চিকিৎসা হইলে বা টেস্ট করতে হইলে সেটা যেন ফ্রি করা হয়। বাংলাদেশ মক্তব শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অনগ্রসর শিশু, কিশোর শিক্ষার্থী ও বয়স্কদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্কে এই দোয়া ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিএস এর পরিচালক ও শাহতাজ কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ শাহজালাল খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মক্তব শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ হাসিবুল হাসান হাসরিবি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুস শাকুর হাসান।
ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস 2025 উপলক্ষে রাজধানীতে সচেতনতামূলক সেমিনার ও প্রতীকী পতাকা কর্মসূচি পালিত হয়েছে। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় সোমবার দুপুরে ঢাকা কলেজ অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ডাক্তার জাহাঙ্গীর আলম এবং ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আকম রফিকুল আলম সহ অনেকে। এ সময় ফুসফুস ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর ঝুঁকি সম্পর্কে জনগণকে জানানো সহ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন তারা। অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ছাত্রসহ দেশের পরিচিত ক্লিনিক্যাল অনকোলজিস্ট বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শুরুতেই জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লির অদূরে হরিয়ানায় বিপুল বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে এই বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়। অভিযানে 100 কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট, AK-47 সহ প্রায় 350 কেজি আইইডি বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, নাশকতামূলক কাজের জন্য এই বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জড়ো করা হয়েছিল। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA। অবশেষে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে উঠতে চলেছে যুক্তরাষ্ট্র। এই সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ মার্কিন ফেডারেল সরকারের তহবিল আবারও চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দেশটির দুই রাজনৈতিক দল। এদিকে দীর্ঘ শাটডাউনের ফলে বন্ধ হতে চলেছে দেশটির এভিয়েশন খাত। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম শাটডাউন কাটিয়ে উঠতে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের 40 দিন ধরে চলা অচলাবস্থার অবসান হতে চলেছে। অনেকদিন ধরে সরকারি খরচ বরাদ্দ নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে বিরোধ চলছিল। বাজেটের অভাবে বন্ধ হয়ে যায় অনেক সরকারি সেবা, বেতন আটকে যায় লাখো সরকারি কর্মচারীর। অবশেষে কয়েকজন ডেমোক্রেট সদস্য রিপাবলিকানদের সমর্থন দিয়ে বাজেট বিলটি পাশ করায় সিনেটে। স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন আইন প্রণেতারা। এই খবর প্রকাশের পর সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সরকারি অচলাবস্থার কারণে রোববার একদিনেই ফ্লাইট বাতিল হয়েছে প্রায় 3500। এছাড়া বিলম্বিত হয়েছে আরও 10,000-এরও বেশি ফ্লাইট। দেশটির এভিয়েশন সংস্থা জানায় প্রায় 13,000 এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে বিনা বেতনে কাজ করতে হচ্ছে। তাদের মধ্যে অনেকেই কাজে না আসায় বিমান চলাচল সীমিত করা হয়েছে বিমানবন্দরগুলোতে। বিলম্ব আর ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটকে পড়েছে হাজারো যাত্রী। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফ্লাইট মিলছে না। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছে সবাই। দ্রুত সমাধান না আসলে বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে বলে সতর্ক করেছে এভিয়েশন কর্মকর্তারা। বিনিয়ামিন, RTV। খেলার খবর, ক্রিকেট। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। নতুন ব্যাটিং কোচ আশরাফুলের অধীনে কেমন করে দল, তা নিয়ে সমর্থকদের রয়েছে তুমুল আগ্রহ। সিলেট থেকে শামীম হাসানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল মালিক। বাংলাদেশ আয়ারল্যান্ড দু দলই সীমিত টেস্ট খেলার সুযোগ পেয়েছে এবছর, তাই প্রস্তুতির ঘাটতি রয়েছে দুই শিবিরেই। বাংলাদেশ নিজেদের শেষ টেস্ট ম্যাচটি খেলেছিল সর্বশেষ জুলাইয়ে। এরপর রঙিন পোশাকে 28 বার মাঠে নামলেও খেলা হয়নি কোনো টেস্ট। যদিও কম খেলা হয়, আপনি যেটা বললেন, এই জন্য কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার। তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ। এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না, তো আমাদের আরো বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি। এদিকে প্রথম টেস্টে আইরিশদের জন্য হুমকি হতে পারেন স্পিন ডুও তাইজুল ও মিরাজ। এছাড়া এই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে বাহাতি স্পিনার হাসান মুরাদের। সিলেটের পিচে বাউন্স থাকায় ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ইবাদত হোসেন ও হাসান মাহমুদের মতো পেসাররা। অন্যদিকে ব্যাট হাতে টাইগাররা খুব একটা স্বস্তিতে নেই বেশ কয়েকদিন ধরে। নতুন ব্যাটিং কোচ আশরাফুলের হাতে তাই অর্পিত হয়েছে শান্ত লিটনদের ব্যাটিং ফর্ম ফেরানোর দায়িত্ব। খুবই এক্সাইটেড আমরা সবাই। ওনার এক্সপেরিয়েন্স, এত বছর ক্রিকেট খেলেছেন, তারপর এখন কোচ হয়ে এসেছেন। টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন, ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি। প্লেয়াররা সবাই এক্সাইটেড।
বাট ভেরি ডিফিকাল্ট আসলে উনি, আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসেছেন, কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে, বাট উনি ওনার এক্সপিরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন। আই হোপ ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে দিবে। অপরদিকে খুব কম প্রস্তুতি নিয়ে আসা আয়ারল্যান্ডের জন্য সিরিজটি হবে একটি কঠিন চ্যালেঞ্জ। তবে অধিনায়ক এন্ডি বালবার্নি, পল স্টার্লিং, হ্যারি ট্র্যাক্টররা যদি জ্বলে উঠতে পারে, সেক্ষেত্রে স্বাগতিকদের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে আয়ারল্যান্ডও। আব্দুল মালেক, RTV। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের রজত জয়ন্তী আজ। 25 বছর আগে ভারতের বিপক্ষে সাদা পোশাকে প্রথমবার মাঠে নামে টাইগাররা। দীর্ঘ পথ চলায় লাল সবুজের দল করেছে কিছু ইতিহাস। তবে প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় ব্যর্থতার গল্পটাই লম্বা করেছে বাংলাদেশ। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। নভেম্বরের স্নিগ্ধ সকালে ইতিহাসের পাতায় নাম লিখেছিল বাংলাদেশ ক্রিকেট দল। 2000 সালের 10 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছিল টাইগাররা। নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে শুরু হয় লাল সবুজের টেস্ট অধ্যায়, যে অধ্যায়ের বয়স আজ 25। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে 400 রান পেরিয়ে বাংলাদেশ দেখিয়েছিল সাহসী সূচনা, কিন্তু অভিজ্ঞ ভারতের বিপক্ষে টেস্টের বাস্তবতা ছিল কঠিন। পরাজয়ে শেষ হয়েছিল সেবার। পরের সময়টা উত্থান পতনে ভরা। প্রথম জয় আসে 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ধীরে ধীরে এসেছে আশার আলো আশরাফুলের ব্যাটে সাকিব, তামিম, মুশফিকদের প্রজন্মে। চট্টগ্রাম, সিলেট, মিরপুরের সবুজ উইকেটে জন্ম নিয়েছে নতুন গল্প। অবশ্য পরিসংখ্যান কথা বলছে ভিন্ন। গেল 25 বছরে বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে 152টি, যেখানে জয়ের সংখ্যা কেবল 23টি। ড্র হয়েছে 18 ম্যাচে। বিপরীতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে 111 বার। তবে এই ব্যর্থতার মাঝেই রয়েছে বাংলাদেশের অনেক প্রাপ্তির খবরও। ক্রিকেটের শক্তিশালী দল নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। রাফি আমিন, RTV। এবারে ফুটবল। 18 নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারত এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচ খেলতে আজ বিকেল 5টার পর ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশি ফুটবল সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী। যদিও তার আসার কথা ছিল আজ দুপুর 12টায়। ইংল্যান্ডে ট্রাফিক জ্যামে পড়ায় ফ্লাইট মিস করেন হামজা। এতে করে তার বাংলাদেশে আসা প্রায় 5 ঘন্টা বিলম্বিত হয়। কাল কিংস অ্যারেনায় দলের সাথে প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিবেন হামজা। এদিকে কানাডা থেকে আগামীকাল রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আরেক প্রবাসী ফুটবলার সমিত সোমের। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।